সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের পরীক্ষায় ভালো ফলাফল করতে আপনাকে কি কিছু জিনিস আপনাকে করতে হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে আপনাকে খাতায় কিছু বৈশিষ্ট্য রাখতে হবে। তো পুরো ক্লাসটি আপনারা দেখুন এবং সাথে সাথে একটা খাতা কীভাবে উপস্থাপন করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটা খাতা ভালো করে উপস্থাপনের উপরই কিন্তু নির্ভর করে পরীক্ষায় ভালো নম্বর বা পরীক্ষায় খারাপ নম্বর। তো একটা স্টুডেন্ট কীভাবে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন এবং পরীক্ষায় সর্বোচ্চ ভালো নম্বর পেতে আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমাদের ক্লাস হচ্ছে এবং ক্লাসটি উন্মুক্ত কোচিং সেন্টারের সৌজন্যে এবং সরাসরি খুলনা হতে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ক্লাসটি আপনাদের জন্য উপকৃত হতে পারে এবং কে কোথা থেকে আমাদের এই ক্লাসটি দেখছিলেন আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং সাথে সাথে আপনারা ক্লাসটি শেয়ার করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ক্লাসটি ভালো করে দেখুন। তো আশা করি ক্লাসটি দেখলে আপনাদের উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে একটা খাতা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের একটা মডেল টেস্টের খাতা। তো এই মডেল টেস্টের খাতা দিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমাদের কিন্তু কোচিংয়ের একটা মডেল টেস্টের খাতা। তো আমাদের যে স্টুডেন্ট আছেন তো তাদের আমরা গত বছর যে পরীক্ষাটি মডেল টেস্টটি নিয়েছিলাম, অর্থাৎ পরীক্ষার আগে আমরা মডেল টেস্টটা নিয়ে থাকি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে। তো সেই মডেল টেস্টের একটা খাতা, তো খাতার এইখানে প্রথম পেজটা আমরা দিই নাই এবং পরবর্তী পেজটা যেভাবে আপনাকে পূরণ করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। তো একটা খাতার প্রথমে আপনাকে ড্যাশ প্রোগ্রাম অর্থাৎ বিএবিএসএস প্রোগ্রাম লিখতে হবে। এখানে ড্যাশ পরীক্ষা, তো এইখানে হবে 2022। আপনাদের কিন্তু এবার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষাটি কিন্তু এখানে কিন্তু লিখতে হবে 2022। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে 2022 সাল লিখতে হবে এবং যেই পরীক্ষা হবে সেই পরীক্ষাটির নামটি আপনাকে লিখতে হবে এবং সাথে সাথে যে কাজটি করতে হবে এখানে বর্ষর এখানে দ্বিতীয় হবে না, বর্ষর এখানে প্রথম লিখতে হবে এবং এইখানে সাবজেক্ট কোড সহ আপনাকে সাবজেক্ট কোডের নাম লিখতে হবে এবং এইখানে পরীক্ষার তারিখটা দেওয়া লাগবে এবং সকাল হলে সকালে টিক দেওয়া লাগবে, বিকেল হলে বিকালে টিক দেওয়া লাগবে। এখন একটা খাতা মূলত কয়েকটা বিষয়ের উপর কিন্তু আপনি পরীক্ষায় ভালো নম্বর পাবেন না খারাপ নম্বর পাবেন সেটা কিন্তু নির্ভর করে। তো আমরা একটা প্রশ্ন যে আমাদের স্টুডেন্টদের আমরা যে মডেল টেস্টে একটা প্রশ্ন নিয়েছিলাম, তো এই পরীক্ষাটা আমরা অনলাইনে নিয়েছিলাম। তো আমরা অনলাইনে সাধারণত নাম্বারটা দিয়েছিলাম। তো পরবর্তীতে আমাদের কাছে মনে হলো যে এই খাতাটি একটা স্টুডেন্টের হেল্পফুল হতে পারে। তো এই জন্য কিন্তু আমরা এই খাতাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে এখানে খেয়াল করেন যে এখানে যেহেতু আমরা সময় 65 মার্কের হচ্ছে গিয়ে উত্তর, মানে 100 মার্কের প্রশ্ন করছিলাম কিন্তু 65 মার্কের উত্তর দিতে বলছিলাম। তো সেহেতু ইনি হাতের লেখা এই যে মার্জিনটা পেন্সিল দিয়ে কাটছে এবং এটা সোজা হয় নাই, অর্থাৎ দ্রুততার কারণে এটা সোজা হয় নাই, কিন্তু এখানে 1 স্কেল পরিমাণ মার্জিন কাটতে হয়। এখন খেয়াল করেন এইখানে প্রথমে আপনি কি করতে হবে, ক বিভাগ অর্থাৎ বড় প্রশ্ন। এটা হচ্ছে কি বড় প্রশ্ন, আপনাদের 8টা দেওয়া থাকে, সেখান থেকে আপনাকে 4টা প্রশ্নের উত্তর করতে হয় এবং ছোট প্রশ্ন দেওয়া থাকে হচ্ছে গিয়ে 8টা, সেখান থেকে 4টা প্রশ্নের উত্তর করতে হয়। তো এখানে একটা বড় প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এবং বড় প্রশ্নটা এখানে কি আছে একটু খেয়াল করবেন যে বড় প্রশ্নটা প্রথমে এই স্টুডেন্টটা কি লিখেছে, প্রথমে লিখছে কি ক বিভাগ, অর্থাৎ বড় প্রশ্ন কিন্তু ক বিভাগে কিন্তু থেকে থাকে এবং ছোট প্রশ্ন যেটা থেকে থাকে সেটা কিন্তু খ বিভাগে কিন্তু থেকে থাকে। তো প্রথমে আপনারা এখানে কি লিখবেন, ক বিভাগ লিখে এরপরে কত নম্বর প্রশ্নের উত্তর লিখতেছেন, দেখেন 4 নং প্রশ্নের উত্তর ইনি লিখেছিলেন। তো আমাদের যেটা মডেল টেস্টের প্রশ্ন ছিল সেখানে 4 নং প্রশ্নের উত্তর। তো এইখানে প্রথমে খেয়াল করতে হবে যে ইনি একটু খেয়াল করবেন যে এইটা আপনারা
ব্লু কালি ব্যবহার করবেন। এইখানে ব্লু কালিটাই ব্যবহার করা আছে সম্ভবত। তো এইখানে ব্লু কালিটা দিয়ে এখানে ডবল ডাক একটু টেনে দেবেন, অর্থাৎ খাতাটা যেভাবে বিশেষ করে সৌন্দর্যটা দেখায় সেইভাবে কিন্তু আপনারা এটা করবেন। আপনাদের খাতাটা সৌন্দর্য, বিশেষ করে সৌন্দর্য মণ্ডিত করতে হবে খাতাটা। তো এই কারণে কিন্তু আপনি কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করতে পারবেন, আশা রাখা যায়। তো এখানে প্রথমে খেয়াল করেন রাষ্ট্রতত্ত্বের সংজ্ঞা। তো এখানে প্রশ্নটা ছিল যে রাষ্ট্রতত্ত্বের সংজ্ঞা দিন। তো রাষ্ট্রতত্ত্বের সংজ্ঞা, রাষ্ট্রতত্ত্ব বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো কোনো নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক ধারণা। দার্শনিক সক্রেটিস, প্লুটো, অ্যারিস্টটল ভিন্ন মাত্রায় সংযোজনে রাষ্ট্রীয় মতবাদ গড়ে ওঠে। রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্রের ক্ষমতা, আইন, শাসন পদ্ধতি। প্রকৃতিক উন্নয়ন সাধনকল্পে উদ্ভাবিত সুচিন্তিত মতবাদকে রাষ্ট্রতত্ত্ব বলা হয়। নিম্নে কতিপয় দার্শনিকের মতামত আলোকে রাষ্ট্রতত্ত্ব কি তা উল্লেখ করা হলো। এবার মিনিমাম 2 জন লেখকের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। হ্যারম্যান হেলারের মতে রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো সম্পর্কে আলোচনা করে। আর্নেস্ট বার্গারের মতে রাষ্ট্রতত্ত্ব বিভিন্ন চিন্তাবিদের চিন্তাধারা এবং গবেষণা মাত্র। এটি তাদের সাময়িককালের বাস্তব ঘটনাবলী হতে বহুদূরে অবস্থান করতে পারে। সুতরাং রাষ্ট্রতত্ত্ব মূলত রাজনৈতিক ঘটনাবলীর ব্যাপক সুবিন্যস্ত ও সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার এক প্রচেষ্টা বিশেষ। এখন খেয়াল করেন এই খাতাটা বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে, এই খাতাটা একটু বিশেষ বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের দেখাই। খেয়াল করেন প্রত্যেকটা লাইনের নিচে দেখেন যে আগে আমি দেখা একটা জিনিস যে এখানে এই স্টুডেন্টটা একটা পেজে সাধারণত কয় লাইন লিখেছে? 1 লাইন, 2 লাইন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 লাইন। ধরুন 16 লাইন লিখেছে, এখানে 2টা লাইন এক্সট্রা আছে, একটা পেজে 16 লাইন লিখেছে। তো 16 লাইন লিখেছে, কিন্তু এনার হাতের লেখাটা একটু অপেক্ষাকৃত একটু ছোট। তা আপনারা যদি 14 লাইনের ভিতর লেখেন তাহলে হাতের লেখাটা কি হবে? ফাঁকা ফাঁকা হবে। এবং এই খাতাটা বিশেষ যে বৈশিষ্ট্যটা আছে, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, দেখেন যে প্রত্যেকটা শব্দ কিন্তু ফাঁকা ফাঁকা আছে। খেয়াল করেন একটা শব্দের সাথে কিন্তু আরেকটা শব্দের কিন্তু মেশে নাই। খেয়াল করেন একটা শব্দের সাথে কিন্তু আরেকটা শব্দ কিন্তু মেশে নাই, একটু খেয়াল করেন। এবং এইখানে খেয়াল করেন প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা ফাঁকা ফাঁকা, যতটুকু ফাঁকা রাখার দরকার ততটুকু কিন্তু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে। এবং প্রত্যেকটা লাইন খেয়াল করেন, প্রত্যেকটা লাইন হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখা হয়েছে। তো এই কারণে হাতের লেখাটা দেখতে, হাতের লেখাটা অনেক ভালো নয় আবার অনেক খারাপও নয়। তো হাতের লেখা ভালো বা খারাপ যেটাই হোক না কেন, দেখেন যে খাতার মধ্যেখানে যে ডিস্টেন্সটা আছে, মানে প্রত্যেকটা লেখার মধ্যেখানে লাইনের মধ্যেখানে যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ একটা লেখার ভিতরে যতটুকু ডিস্টেন্স আছে দেখেন একটা আরেকটার সাথে কিন্তু মিশে নাই। কিন্তু অনেক স্টুডেন্ট কী করে, একটা লেখার সাথে আরেকটা লাইন ঠিক এই গাঢ় মধ্যে থেকে লেখে, যার কারণে হাতের লেখা বুঝতে কিন্তু শিক্ষকদের সমস্যা হয়। তো এই কারণে আপনারা প্রথম যে কাজটি করতে হবে যে প্রত্যেকটা লাইনটা একটু ফাঁকা ফাঁকা করে আপনাদের লেখা লাগবে। দ্বিতীয় কাজটা করতে হবে, আপনাদের দেখেন যে ওয়ার্ডগুলো, বিভিন্ন শব্দগুলো অনেক ফাঁকা ফাঁকা করে লিখেছে। এবার বিশেষ একটা জিনিস আপনাদের একটু খেয়াল করাই, যে এখানে খেয়াল করেন, এখানে এই যে হ্যারমান হেলারের মতে, এখানে খেয়াল করেন আপনারা যখন বিভিন্ন প্রশ্নের উত্তর পড়তে যাবেন, তো সেখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন একটু কমা দেওয়া আছে, একটু খেয়াল করেন কমা। এবং এইখানে খেয়াল করেন ডবল কোটেশন দেওয়া আছে, খেয়াল করেন এখানে একটা ডবল কোটেশন দেওয়া আছে। যখন সংজ্ঞাগুলো দেওয়া হয়ে থাকে তখন ডবল কোটেশন, অর্থাৎ প্রথমে এবং শেষে ডবল কোটেশন কিন্তু দেওয়া থাকে। এই দেখেন পরের প্রশ্নটা দেখেন, এখানে একটা কোটেশন দেওয়া আছে, তো এই কোটেশনটা খেয়াল করতে হবে। এবং কোন লাইনের কোথায় কমা আছে সেই কমাগুলো কিন্তু আপনাকে সুনির্দিষ্টভাবে খেয়াল করতে হবে। অর্থাৎ যখন আপনার হাতের লেখা, তো আমি বলছিলাম যে পূর্বের ক্লাসগুলোতে বলছিলাম যে একটা খাতায় অনেকগুলো জিনিস আপনাকে থাকতে হবে। প্রথমত খাতাটা বামে 1 স্কেল পরিমাণ দাগ কাটতে হবে এবং উপরে 1 স্কেল পরিমাণ অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ আপনাকে দাগ কাটতে হবে। দ্বিতীয় যে কথাটা বলছিলাম যে একটা পেজে 14 লাইন লিখবেন, যে হাতের লেখা যদি একটু বড় হয় সেক্ষেত্রে 12, হাতের লেখা মিডিয়াম হলে 14 লাইন আপনি লিখবেন, তাতে লেখা গেল এবং প্রত্যেকটা শব্দের মধ্যে আপনার ফাঁকা ফাঁকা থাকবে। তৃতীয়ত কথা বলছিলাম যে যে প্রশ্ন সম্পর্কে আপনাকে বলা হবে ঠিক সেই প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে, অযথা বাড়তি কথা লেখা যাবে না।
চতুর্থকে আপনাকে বলছিলাম যে কোনো প্রশ্নে কাটাকাটি করবেন না, দেখেন যে কাটাকাটি নাই, প্রশ্নটায় কাটাকাটি করবেন না। পঞ্চমত বলছিলাম যে সুন্দর এবং দৃষ্টিনন্দন হইতে হবে খাতাটা, ঠিক আছে? এবং প্রত্যেকটা পয়েন্টের তলে আপনারা মার্কিং করবেন, প্রত্যেকটা পয়েন্টের তলে আপনারা কি করবেন, আপনারা মার্কিং করবেন। এবং সর্বোপরি খাতাটা দৃষ্টিনন্দন, সুন্দর এবং আকর্ষিত হতে হবে, সেটা আপনার হাতের লেখা ভালো হোক এবং খারাপ হোক। এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেখানে যেটুকু ফাঁকা রাখতে হবে যাতে শিক্ষক পড়তে পারে এবং বুঝতে পারে, এবং আপনি যে বিষয় সম্পর্কে শিক্ষককে বোঝাতে যাচ্ছেন সেই বিষয়টি জানি শিক্ষক স্পষ্টভাবে বুঝতে পারে, তাহলে মাত্র আপনি খাতায় ভালো মার্ক পাবেন। তো এইটাই কিন্তু সব কয়টা শর্তই কিন্তু পূরণ আছে। আশা রাখা যায় যে এই খাতাটায় সব কয়টা শর্তই দেখেন পূরণ আছে, অর্থাৎ হাতের লেখা খারাপ হইলেও কিন্তু আপনার প্রশ্নটা উপস্থাপন ঠিক হয় বা ফাঁকা ফাঁকা হয়, এক্সামিনার ভালো করে পড়তে পারে, তাহলে কিন্তু প্রশ্নের নাম্বার কিন্তু অটোমেটিক আপনার ভালো হয়ে যাবে। এবার খেয়াল করেন এখানে রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে আলোচনা করো। তো এখানে রাষ্ট্রতত্ত্বের সমস্যা দেখেন, রাষ্ট্রতত্ত্বের সমস্যা এখানে দিয়ে কোলন দিয়ে দেখেন যে দুইটা লাইন দিয়ে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় মতবাদের স্বরূপ ও প্রকৃতির পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা বা পরিবর্তন থেকে থাকে, এই পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় মতবাদের স্বরূপ এবং প্রকৃতির পরিবর্তন ঘটে থাকে। নিম্নে রাষ্ট্রতত্ত্বের সমস্যাগুলো আলোচনা করা হলো। এখন এখানে অনেক স্টুডেন্টরা এখানে স্টার চিহ্ন দেন, মার্কিং করেন, হ্যাশ চিহ্ন দেন বা বিভিন্ন সিম্বল দেন, তবে সবচেয়ে ভালো হয় যে আপনারা 1, 2 এইভাবে মার্কিং করতে পারেন। গতিশীল ও পরিবর্তনশীল সমস্যা। প্রাচীনকালের প্রকাশিত অধিকাংশ রাজনৈতিক মতবাদই বর্তমান যুগে সরাসরি প্রচলিত নয়, অর্থাৎ অতীতকালে যে সমস্ত মতবাদ রয়েছে বর্তমানে সেই সমস্ত মতামত কি পুরো মাত্রায় বা সরাসরি প্রচলিত নয়। প্লেটো ও অ্যারিস্টটলের তত্ত্বগুলো বর্তমান রাষ্ট্রে পুরো মাত্রায় প্রতিফলিত হচ্ছে না, অর্থাৎ আজ থেকে বহু বছর আগে প্লেটো এবং অ্যারিস্টটল যে সমস্ত তত্ত্ব দিয়ে গেছেন সেই সমস্ত তত্ত্বগুলো কিন্তু এখন কিন্তু প্রতিফলিত হচ্ছে না। প্লেটো ও অ্যারিস্টটল অভিজাত তত্ত্বকে সর্বশ্রেষ্ঠ সরকার বলে উল্লেখ করেছেন, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, অর্থাৎ বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি একটা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। অ্যারিস্টটল দাসপ্রথাকে অত্যাবশ্যকীয় বলে বর্ণনা করেছিলেন, কিন্তু হেলেনীয় দার্শনিক প্লেটো অ্যারিস্টটল নগর রাষ্ট্রের আদর্শ পরিত্যাজ্য করে বিশ্ব রাষ্ট্রের আদর্শ প্রচার করেন। তার মানব ঐক্যের মহান আদর্শ প্রচার করে ব্যক্তি মর্যাদাকে উন্নতি করেন। আবার হেলেনীয় যুগের অবসানের পর রোমান আইনবিদ ও চিন্তাবিদগণ রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে জনগণের সম্পত্তি ও আইনের উপর প্রতিষ্ঠিত করার আদর্শ প্রচার করেন। সুতরাং রাষ্ট্রতত্ত্বের এই গতিশীলতা ও পরিবর্তনশীলতা একটি বড় সমস্যা। 2. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সমস্যা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যুগে যুগে বিভিন্ন মতবাদ প্রচারিত হয়েছে। গ্রিক দার্শনিকের মতে মানুষের সঙ্গবদ্ধ হয়ে বসবাস করার প্রবণতাই রাষ্ট্রের উৎপত্তির মূল কারণ। আধুনিক যুগে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্র ঐতিহাসিক বিবর্তন ধারায় জন্মলাভ করেছে। 3. সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কিত সমস্যা। শাসন ব্যবস্থার উন্নতিকল্পে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন নীতি একটি জটিল সমস্যা। প্রাচীন কাল থেকে শাসন ব্যবস্থার উন্নতিকল্পে বিভিন্ন মতামত প্রচারিত হয়েছে এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 3 ধরনের ক্ষমতার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরটা হচ্ছে শাসনমূলক, 2 নম্বর হচ্ছে আইন সম্পর্কিত, 3 নম্বর হচ্ছে বিচার বিষয়ক। প্রাচীন এবং মধ্যযুগীয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পণ্ডিতগণের আলোচনার বিষয়বস্তু ছিল। মার্সেলি অফ পাদুয়ার শাসন বিভাগ ও আইন পরিষদের পার্থক্য নির্ণয় করেন। রোমান আইনজীবী সিসেরো এবং প্যালিভিয়াস উভয়ের ক্ষমতার পৃথকীকরণের কথা উল্লেখ করেছেন। এখন 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এই 4 নম্বর পয়েন্টটি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কিত সমস্যা। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রকৃতি ব্যাখ্যা নিয়ে যুগে যুগে বহু মতামত প্রচারিত হয়েছে।
মধ্যযুগে মনে করা হতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে পোপ হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার কর্ণধার। রাজার বদলে পার্লামেন্ট বা জনগণের প্রতিনিধিত্বমূলক আইনসভাই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। এরপর শাসক শাসিতের মধ্যে বিদ্যমান সমস্যা। গণতান্ত্রিক আদর্শের উৎকর্ষের ফলে জনগণ স্বৈরাচারী রাজশক্তির বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করে। জনসাধারণ জোরালো দাবি উত্থাপন করে যে রাজশক্তির মূলে রয়েছে জনগণ। বর্তমান যুগে শাসন শাসিতের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এটি একটি প্রধান সমস্যা। 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে, দেখেন যে প্রত্যেকটা পয়েন্টের তলে মার্কিং করা আছে যে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ নিয়ে যুগে যুগে সমস্যার সৃষ্টি হয়েছে। দার্শনিকদের মতে ব্যক্তি রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। আধুনিক যুগে রাষ্ট্র ব্যক্তির জন্য এবং রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। বস্তুত ব্যক্তি এবং রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সমাধান আজও কেউ করতে পারেনি। এ ব্যাপারে যারা আলোচনা করেছেন তাদের মতামত ও চূড়ান্ত নয়। ফলে রাষ্ট্রতত্ত্ব গতিশীল এক জীবন্ত রূপ লাভ করেছে। এরপরে আছে 7 নম্বর যে পয়েন্টে রয়েছে ভাববাদী এবং বাস্তববাদী রাষ্ট্রতত্ত্বের দ্বন্দ্ব। আদর্শ নির্ভর ভাববাদ ও বস্তুবাদ রাষ্ট্রতত্ত্বের রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে দীর্ঘদিনের দ্বন্দ্ব। প্লেটো থেকে শুরু করে মার্ক্স পর্যন্ত এই সমস্যা রাষ্ট্রকে প্রবলভাবে প্রভাবিত করেছে। আদ্যবিধি এই দ্বন্দ্বের অবসান হয় নাই। উপসংহার পরিশেষে বলা যায় যে রাষ্ট্রতত্ত্বের বিভিন্ন প্রকৃতি স্বরূপ যুগে যুগে ধরে ক্রমপরিবর্তন হয়ে বর্তমানে যে রূপ এসেছে তাতেও নানা সমস্যার উদ্ভব হয়েছে। কালের স্রোতে বহুমুখী সমস্যাগুলো আজও বহু মতবাদ প্রচলিত আছে। তো আমরা এই একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা পুরো খাতাটা স্টুডেন্টের আমাদের 65 মার্কের পরীক্ষা হয়েছিল। তো আমি পুরো খাতাটা একটু দেখাই, একটু খেয়াল করেন যে পুরো খাতাটা একটু দেখেন, যে আমি পুরো খাতাটা একটু দেখাচ্ছি, যে পুরো খাতাটা একটু দেখেন যে পুরো খাতাটায় কোথাও কোনো কাটাকাটি নাই। হাতের লেখাটা মোটামুটি সিম্পল। আমি একটু পুরো খাতাগুলো একটু দেখাচ্ছি আপনাদের, মনোযোগ সহকারে দেখেন। পুরো খাতাটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। পরবর্তী প্রশ্নটা লিখেছিল 7 নম্বর প্রশ্ন। তারপর একটা ছোট প্রশ্ন লিখেছে খ বিভাগে 7 নম্বর প্রশ্ন, তারপর 12 নম্বরে একটা ছোট প্রশ্ন লিখেছে। তাহলে এইখানে 65 মার্কের যে উত্তর দিয়েছিল, তো এই খাতাটার হচ্ছে গিয়ে সেই খাতাটা। তো মোটামুটি এরকমভাবে যদি আপনারা খাতা উপস্থাপন করতে পারেন, বা অনেক স্টুডেন্ট আছেন অনেক ভালো হাতের লেখা, তো উপস্থাপনটা সঠিকভাবে করতে হবে। তো এই উপস্থাপনটি সুন্দরভাবে করতে পারেন, তো এই খাতা থেকে অনেকে ভালো করে লিখতে পারবেন, বা ভালো করে কিন্তু এর থেকে অনেক ভালো করে কিন্তু লিখতে পারেন, বা ভালো হাতের লেখা অনেক ভালো, তারা সুন্দরভাবে লিখলে কিন্তু আপনারা কিন্তু ভালো নাম্বারটি পেয়ে যাবেন, এবং পরীক্ষায় কিন্তু আপনারা A+ মতো কিন্তু নাম্বার পেয়ে যাবেন, যাদের হাতের লেখা ভালো, দৃষ্টিনন্দন, কাটাকাটি নাই, মার্জিন সুন্দর করে কাটা, তারপর হচ্ছে গিয়ে যে বিষয় সম্পর্কে প্রশ্ন উপস্থাপন করছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো এই সমস্ত বিষয়গুলো যারা অধিকাংশ স্টুডেন্ট খেয়াল করবেন তাদের কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার কিন্তু আসবেই আসবে। শুধুমাত্র খাতা ভরে 10টা 12টা 15টা 5টা লুজ নিলে শুধু বেশি নাম্বার পাওয়া যায় না। খাতাকে সুন্দরভাবে প্রশ্ন যেটা চাবে সেই প্রশ্ন সম্পর্কে উত্তর করতে হবে, প্রশ্ন কোন গ্রুপ থেকে দিয়েছে সেই বিষয় থেকে উত্তর করতে হবে, প্রশ্নের দাগ নম্বর দিতে হবে, প্রশ্নের মার্জিন সুন্দর করে করতে হবে, তারপরে প্রশ্ন খাতায় তেমন কাটাকাটি করা যাবে না, খাতাতে দৃষ্টিনন্দন আনা লাগবে, এবং প্রশ্নতে যেখানে দাড়ি কমা সেমিকলনগুলো দেওয়ার প্রয়োজন সেই গুলো আনতে হবে, অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার সুন্দর করে উপস্থাপন করতে হবে, খাতাটার যে পয়েন্টগুলো থাকে পয়েন্টগুলোর দাগ নম্বর দিতে হবে, পয়েন্টগুলো মার্কিং করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে দেখে শুনে উপস্থাপন করেন তাহলে কিন্তু একটা খাতায় আপনারা ভালো নাম্বার আপনারা পেতে পারেন, বা প্লাসের মতো নাম্বার কিন্তু আপনারা পেতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা এখন থেকে পড়ালেখা করুন, এবং আমাদের প্রতিনিয়ত মডেল টেস্ট চলছে। প্রত্যেক সপ্তাহে আমাদের পড়ানো হয় 3টা করে ক্লাস, প্রত্যেক সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হয়, এবং সাথে সাথে আমাদের প্রত্যেক 9 দিন পর পর মডেল টেস্ট কিন্তু হয়ে থাকে, এবং পরীক্ষা চূড়ান্ত পরীক্ষার সময় কিন্তু আগে কিন্তু আমাদের একটা ফাইনাল মডেল টেস্ট হয়ে থাকে, এবং শতভাগ কমন সাজেশন, হ্যান্ড নোট বা অনলাইন ক্লাসের জন্য
আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। এবং কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের প্রয়োজন মনে করলে আপনারা সরাসরি কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে কল করতে পারেন, এবং যে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।